আসসালামু আলাইকুম। আমি পদ্মজা। পর্ব 43 লিখেছেন ইলমা বেহরোজ। পাখির তেলোর কলকাকলিতে পদ্মজার ঘুম ভাঙল। পদ্মজা জানালার ফাঁকে গলে আসা দিনের আলো দেখতে পেল। সে তড়িঘড়ি করে উঠে বসল। অন্যদিকে ফজরের আজানের সাথে সাথে উঠে পড়ে। আজ দেরি হয়ে গেল। পূর্ণাকে তুলে নিয়ে যায়। একসাথে উঁচু করে নামাজ পড়তে বসে। হেমলতার কণ্ঠ শুনে পদ্মজা ঘুরে তাকালো। তিনি কোরআন শরীফ পড়বের জায়গায় রেখে বললেন, পূর্ণাকে একটু বুঝিয়ে দিস, নামাজ পড়তে চায় না। আচ্ছা আম্মা। পদ্মজা পূর্ণাকে ডেকে নিয়ে কলপারে যায়। এরপর দুই বোন একসাথে নামাজ পড়তে বসে। নামাজ শেষ করে হেমলতার সামনে এসে দাঁড়ালো পদ্মজা। হেমলতা জানালার বাইরে তাকিয়ে আছেন। পদ্মজা হেমলতার চোখে দেখে বলল, আম্মা, তোমার চোখে এমন লাল হলো কেন? হেমলতার দুই চোখে হাত বুলিয়ে বললেন, রাতে ঘুমাইনি তাই। পদ্মজা উৎকণ্ঠাকে, কেন কেন ঘুম হয়নি? কিরকম দেখাচ্ছে তোমাকে? বিছানায় পড়াটাই শুধু বাকি। কিছু চুল পদ্মজার মুখের উপর চলে এসেছে। হেমলতা তা কানে গুঁজে দিয়ে আদর মাখা কণ্ঠে বলল, আজ আমার মেয়ে চলে যাবে, তাই আমি সারা রাত জেগে আমার আদরের মেয়েকে দেখেছি। হেমলতার কথা শুনে পদ্মজা আবেগী হয়ে ওঠে। হেমলতাকে জড়িয়ে ধরে কান্নামাখা কণ্ঠে বলল, আমার খুব মনে পড়ে তোমাকে। চলো আমার সাথে, একসাথে থাকবো। তোমার না ইচ্ছে ছিল আমারকে নিয়ে শহরে থাকার? পাগল হয়ে গেছিস? মেয়ে জামাই বাড়িতে কেউ গিয়ে থাকে, 2-3 দিন হলো যেমন তেমন। হেমলতার শরীর উচ্চচাপ পদ্মজাকে দিচ্ছে। হেমলতার শরীরের উষ্ণতা পদ্মজাকে দিচ্ছে। মায়ের উষ্ণতায় কি অদ্ভুত শান্তি। পদ্মজা কান্না করে দিল। হেমলতা পদ্মজার মুখ তুলে বলল, সকাল সকাল কেউ কাঁদে? বাড়ির বউ তুই, শাশুড়ি কি করে আগে দেখে আয় যা। পদ্মজা আরো কাঁদতে থাকলো। কাঁদতে কাঁদতে চোখের জল মুছল আর ভিজে যাচ্ছে। বুকটা হাহাকার করছে। কত দূরে চলে যাবে সে? কাঁদতে কাঁদতে বেরিয়ে যায়। পেছন থেকে শুনে যায় হেমলতা বলছে, বাচ্চাদের মতো করছিস কিন্তু। পদ্মজা শাড়ির আঁচল দিয়ে চোখ মোছে, ঢোক গিলে নিজেকে শান্ত করলো। এরপর রান্নাঘরের দিকে চলে গেল। পদ্মজা ঘর ছাড়াতেই হেমলতা চোখ বেয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ে। তিনি দ্রুত মুছে ফেলল। পালঙ্কের দিকে চেয়ে দেখল পূর্ণা চিত হয়ে ঘুমাচ্ছে। কখন ঘুমালো? হেমলতা হাসি পেয়ে গেল। তিনি মাথা দিয়ে পূর্ণাকে ডেকে দিলেন। পদ্মজা রান্নাঘরে ঢুকতেই ফরিনা মুখ ঝামটালেন। আইসো কেন? যাও ঘুমাও গিয়া। কখন এত দেরি হয়ে গেছে বুঝিনি, মিনমিনে করে বলল পদ্মজা। বুঝবা কেরে, মা আইছে তো। হাওড়ির লগে তো মায়ের মতো মিশতে মন চায় না। পদ্মজা অবাক হয়ে তাকালো, আবার চোখ নামিয়ে নিয়ে বলল, আমি তো মিশতেই চাই, আপনি সব সময় রেগে থাকেন। মুখের উপরে কথা কইবা না, যাও এখন। পদ্মজা ঘুরে দাঁড়া চলে যাওয়ার জন্য। ফরিনা তেলে বেগুন জলে উঠে বলল, কইতেই যাইবাগা নাকি? জোর কইরাও তো কাম করা উচিত, এই বুদ্ধিটা নাই? পদ্মজা শুষ্ক হয়ে কতক্ষণ দাঁড়িয়ে থাকে। প্রতিদিন সে কাজ করার জন্য জোরাজুরি করে, কিন্তু ফরিনা করতে দেয় না। এই জন্যই সে এক কথায় চলে যাচ্ছিল। আর এখন কি বলছেন?
এ ব্যাপারটা হজম করে নিয়ে রান্নাঘরে ঢুকেন। ফরিনা গলার স্বর পূর্বের অবস্থাতেই রেখে বলল, হইছে, কাম করতে হইব না। এরপর তোমার মায় কইব দিনরাত কাম করাইতাছে রে। যাও, বাইরে যাও। পদ্মজা হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। লতিফার ঠোঁট চেপে হাসল। ফরিনা এমন ব্যবহারের সাথে সে অভ্যস্ত। বেশ অনেকক্ষণ পর পদ্মজা বলল, আম্মা, আমি করবোটা কি? পদ্মজা মাথা থেকে ঘুমটা সরে গেছে, মুখটা দেখার মতো হয়েছে। ফরিনা পদ্মজা মুখে দিকে দেখে হেসে ফেললেন, আবার দ্রুত হাসি লুকিয়ে ফেললেন। এই মেয়েকে তিনি অনেক আগেই ভালোবেসে ফেলেছেন। এত শান্ত, এত নম্র ভদ্র। হেমলতাকে হিংসে হয়, হেমলতার গর্ভকে হিংসে হয়। পদ্মজা ঢাকায় যাওয়া নিয়ে প্রথম ঘোর আপত্তি ছিলেন ফরিনার, কিন্তু এখন নেই। ওপর থেকে যাই বলুন না কেন, তিনি মনে মনে চান পদ্মজা পড়তে যাক, অনেক পড়ুক, অনেক বেশি পড়ুক। এই মেয়ের জন্ম রান্নাঘরে রাধার জন্য নয়, রানীর আসনে থাকার জন্য। পদ্মজা ফরিনার সেই 2 সেকেন্ডের মৃদু হাসি খেয়াল করেছে। সে সাহস পেল, ফরিনার কাছে এসে দাঁড়ালো। ফরিনা চোখ মুখ কুঁচকে প্রশ্ন করল, ঘুরতাছো কেনে? পদ্মজা শিমুল তুলার ন্যায় নরম স্বরে বলল, আমার খুব মনে পড়বে আপনাকে, আপনার বাক্যগুলোকে। আপনি খুব ভালো। ফরিনা তরকারিতে মশলা দিচ্ছিলেন, হাত থেমে যায়। পদ্মজার দিকে তাকালো। পদ্মজা বলল, আমি আপনাকে বারবার জড়িয়ে ধরবো আম্মা। ফরিনা কিছু বলতে পারল না। এই মেয়েকে এত অদ্ভুত, এত ভালো কেন? পদ্মজার চোখের দিকে চেয়ে অদ্ভুত করেন কয়েক বছর লুকানো ক্ষত জ্বলে উঠল। ক্ষতটা পদ্মজার সামনে উন্মোচন হতে চাইল। কোনোভাবে কি যন্ত্রণাদায়ক এই ক্ষত সারাতে পারবেন পদ্মজা? ভরসা করা যায়। পদ্মজার মায়ামাখা দুটি চোখ দেখে বুকে এমন তোলপাড় শুরু হচ্ছে কেন? 32 বছর আগেই সে কালো রাত্রের কথা মনে পড়ে গেল। সেই কালো রাত্রের জন্য আজও এই সংসারে, এই বাড়িতে তিনি আপন ভাবতে পারল না। প্রতিটি মানুষের সাথে বাজে ব্যবহার করেন। সেই যন্ত্রণা কেন বুক খুঁজে বের হয়ে আসতে চাইছে? উত্তেজনায় আশা না থেকে পদ্মজা জড়িয়ে ধরল ফরিনাকে। ফরিনা মৃদু কেঁপে উঠল। এরপর পদ্মজার মাথায় হাত বুলিয়ে দিলেন। পদ্মজা ফরিনার বুকে মাথা রাখতেই টের পেল ফরিনার বুক ধড়ফড় করছে। হাওলাদার বাড়ির থেকে ডানে 2 মিনিট হাঁটার পথ জৌরা নামে একটি খালের দেখা পাওয়া যায়। খালের পাড়ে দাঁড়িয়ে আছেন হাওলাদার বাড়ির সবাই। ট্রলার নিয়ে মাঝে অপেক্ষা করছেন। ট্রলারটি হাওলাদার বাড়ির। পদ্মজা পরনে কালো বোরখা। লাবণ্য যাবে না। সকাল থেকে তার ডায়রিয়া শুরু হয়েছে। 3-4 দিন পর আলমগীর ঢাকায় নিয়ে যাবে। আজ আমির আর পদ্মজা যাচ্ছে। প্রেমাপ্রান্ত মোর্শেদ, বাসন্তী সবাই সকালে এসেছেন। সবার সাথে কথা হয়েছে। পূর্ণা হেঁচকি তুলে কাঁদছে। হেমলতা পদ্মজার 2 হাতের মুঠোয় নিয়ে চুমু দিলেন। এরপর বললেন, ঠিক মতো পড়বি, খাবি, স্বামীর খেয়াল রাখবি, কাঁদবি না কিন্তু, একদম কাঁদবি না। তুমি কাঁদছো কেন আম্মা? না না, কাঁদছি না, বলল হেমলতা। কেঁদে ফেললেন। পদ্মজার কান্নার বেগ বেড়ে যায়। বোরকা ভেজে একবার এদিকে মা, অন্যদিকে 3 ভাই বোন কাঁদছে, কেঁদেই চলেছে। হেমলতা নিজেকে নিয়ন্ত্রণের চেষ্টা পারছেন না। পদ্মজা বলল, আর কেঁদো না আম্মা, তুমি অসুস্থ। হেমলতা ঢোক গেলে কান্না আটকাতে। এরপর বলল, কাঁদবো না, সাবধানে যাবি, দেরি হচ্ছে তোর। আমির, নিয়ে যাও আমার মেয়েকে। যা মা, সাবধানে যাবি,
নিয়মিত নামাজ পড়বি। পদ্মজা হেমলতার পা ছুঁয়ে সালাম করলো। পদ্মজা দেখা দেখি আমিরও করলো। বাড়ির সব গুরুজনদের সামনে করে ট্রলারে পা রাখতেই হেমলতার কণ্ঠে উচ্চারণ শব্দমাখা ভেসে আসে, আমার প্রতিটি কথা মনে রাখবি, কখনো ভাববি না আমার মেয়ে যেন অন্য সবার চেয়ে গুণেও আলাদা হয়, শিক্ষায় কালি যেন না লাগে। পদ্মজা ফিরে চেয়ে বলল, ভুলবো না আম্মা, কখনোই না। তুমি আমার চোখের জল মোছো, আমাদের আবার দেখা হবে। হেমলতা তৃতীয়বারের মতো চোখের জল মুছল, এরপর হাত নেড়ে বিদায় জানালো। ট্রলার ছেড়ে দেয়। পদ্মজা এক দৃষ্টিতে হেমলতার দিকে তাকিয়ে থাকে। হেমলতার চেয়ে থাকা পদ্মজার দিকে দুইজনের চোখ বেয়ে অশ্রু ঝরছে, বর্ষণ হচ্ছে। কাঁদছেন মোর্শেদ, তবে পদ্মজার জন্য কম, হেমলতার জন্য বেশি। হেমলতার দিনগুলি এখন আরো দুর্বিষহ হয়ে উঠবে। আরো কাঁদছেন ফরিনা। প্রতিদিন বাড়ি জুড়ে একটা সুন্দর মুখ, সুন্দর মনের জীবন্ত পুতুল মাথায় ঘুমটা দিয়ে আর হেঁটে বেড়াবে না। আবারও মরে যাবে তার দিনগুলো, হারিয়ে যাবে সাদা কালোর ভিড়ে। মাদিনী নদীর ঠান্ডা অস্ত্র বাতাসে মিশে ছুঁয়ে দিচ্ছেন পদ্মজার মুখ। জল শুকাতে শুকাতে আবার ভিজে যাচ্ছে। আমির পদ্মজার কোমল হাতে জড়িয়ে ধরে বলল, এবার তো থামো। আমিরের আলতো ছোঁয়ায় পদ্মজা আরো প্রশ্রয় পেয়ে কাঁদতে থাকলো। আমির বলল, এই তো আরো বেড়ে গেছে, থামো না, আমি আছি তো। আর আমার 6 মাস পর পর আসবো, অনেক দিন থেকে যাব। সত্যিই তো, কাজের বাহিরে থাকবেন না? মোটেও না। আমির পদ্মজার চোখের জল মুছে দিল, এরপর ওর চোখের পাতায় চুমু দিল। পদ্মজা নুয়ে যায়, বলল, নদীর পাড় থেকে কেউ দেখবে, কেউ দেখবে, কেউ দেখবে, কেউ দেখবে, কেউ দেখবে, এই কথাটা ছাড়া আর কোনো কথা পারে আমার বউ? পদ্মজা আমিরের দিকে একবার তাকালো, এরপর চোখের দৃষ্টি সরিয়ে বলল, আমরা ট্রলার দিয়ে ঢাকা যাব। সেটা সম্ভব না, কিছুক্ষণ পরেই ট্রেনে উঠে যাব। আমির পদ্মজাকে ছোঁয়ার জন্য হাত বাড়াতেই আমিরকে হতবাক করে দিয়ে পদ্মজা ট্রলারের ভেতর ঢুকে গেল। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।